নমস্কার, বিকেল 4টে মানে বড় বিতর্ক রিপাবলিক বাংলার। আর বড় বিতর্ক নিয়ে থাকছে আজ আমি উত্তর 24 পরগনার মাটি থেকে। এই বাংলাতে কি হচ্ছে এই বাংলার মানুষ জানতে চাইছেন। একের পর এক পাসপোর্ট কেলেঙ্কারিতে গ্রেপ্তার হচ্ছে বাংলা থেকে। কারা গ্রেপ্তার হচ্ছেন, কে গ্রেপ্তার হচ্ছেন? রাজ্য পুলিশে যারা চাকরি করেছেন সে রাজ্য পুলিশের একজন অফিসার গ্রেপ্তার হচ্ছেন। অন্যদিকে এই বাংলাতেই জঙ্গি ধরা পড়ছে, এই বাংলাতেই বসেই একের পর এক অনুপ্রবেশকারী ধরা পড়ছে। কেন এই বাংলা নিরাপদ থাকবে না, এই প্রশ্নটাই কিন্তু সাধারণ মানুষের হয়ে রাজনৈতিক নেতা যারা রয়েছেন, আমার এখানে কর্মী যারা রয়েছেন, প্রত্যেকের কাছে যাবো, তাদের কাছ থেকে জানতে চাইবো। আর এই উত্তরটাই জানতে চাইছেন গোটা বাংলার মানুষ, সরাসরি শাসক দলের যারা রয়েছেন তাদের কাছে আগে যাব। দাদা, এই বাংলার মানুষ আপনারা, এই বাংলাতে আমরাও মানুষ, সাধারণ মানুষ, প্রত্যেকের একটা প্রশ্ন, এই বাংলাতে একের পর এক জঙ্গি গ্রেপ্তার হচ্ছে, পাসপোর্ট কেলেঙ্কারি যেখানে রাজ্য সরকার যারা চাকরি করেছেন অফিসার তারা গ্রেপ্তার হচ্ছে, কি বলবেন? দেখুন দাদা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা কথা আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন। উপস্থিত আছেন আমাদের এখানে ফুলছড়া অঞ্চল সভাপতি, উপস্থিত আছেন ছাত্র পরিষদের উচ্চ নেতৃত্ব। তাদের কনসার্নে আমি একটা কথা বলতে চাই, ভারতবর্ষকে টোটালভাবে ঘিরে রেখেছে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। যদি ঢিলাঢালা হয় তাহলে তো বাংলাদেশ থেকে যারা আসছে সেই দায়িত্ব তো রাজ্য পুলিশের নয়, সেই দায়িত্ব তো সম্পূর্ণভাবে বর্তায় সেন্ট্রালের উপর। তাছাড়াও যে পাসপোর্ট সেবা কেন্দ্র সেটাও সেন্ট্রালের হাতে, আধার কার্ড দিচ্ছে সেন্ট্রাল। তাহলে দোষ কেন তৃণমূল কংগ্রেস হবে, দোষ কেন রাজ্য সরকারের হবে? দেখা যাচ্ছে বিজেপি তাদের যে এজেন্ট আছে সেই এজেন্টের মাধ্যমে ভারতবর্ষে ঢুকে পশ্চিমবাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। এর জন্য আমরা সর্বতভাবে দোষারোপ করছি অমিত শাহকে এবং দোষারোপ করছি যে মানুষটা বসে আছে প্রধানমন্ত্রী, তাকে। এতে আমাদের রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। অবশ্যই আসবো দাদা, এই যে রাজ্য পুলিশে চাকরি করছেন, রাজ্য পুলিশের যিনি সদ্য 1 বছর আগে রিটায়ার্ড হয়েছেন, অবসর নিয়েছেন, সেই পুলিশকেই রাজ্য সরকারের পুলিশ গ্রেপ্তার করছেন পাসপোর্ট কেলেঙ্কারি কাণ্ডে, কি বলবেন? না, এই কথাটা ইতিমধ্যে আমাদের পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃত্ব সুমন দাস বলেছেন। মানে সেইটা কথাটাই আমাদের কথা, নতুন করে কিছু বলার নেই। তার বক্তব্যের সাথে আমরা সকলে একমত। দাদা, একজন পুলিশ যিনি চাকরি করেছেন তিনি এই পাসপোর্ট জাল কেলেঙ্কারি, এইটাই তো কথা। আমাদের একজন বলো, আমাদের প্রতিনিধি যিনি নেতৃত্ব করছেন সেটা সুমন দাসের বক্তব্যের সাথে অবশ্যই একটু কংগ্রেস কাছে যাই। দাদা, কি বলবেন এই রাজ্যে কি হচ্ছে? এই রাজ্যে যেভাবে দুর্নীতি হচ্ছে পাসপোর্ট নিয়ে, ভোটার আধার কার্ড নিয়ে যা করছে বিজেপি, এটা অকল্পনীয়। তার সাথে আর একও জড়িত আছে। হ্যাঁ, সেইগুলো উভয় পক্ষে এরা এইভাবে করছে। ভারতবর্ষ এইভাবে চলতে পারে না, পশ্চিমবাংলা এইভাবে চলতে পারে না। এর জন্য দায়ী হচ্ছে প্রধানমন্ত্রী, এর জন্য দায়ী হচ্ছে মুখ্যমন্ত্রী। এরপরে এই বাংলাতে যেভাবে জঙ্গি ধরা পড়ছে, দাদা নিরাপদে আছেন আপনারা? অ্যাকচুয়ালি আপনার সত্যি কথা বলতে কি 2011 সাল এবং 2014 সাল আমাদের ভারতবর্ষ এবং আমাদের পশ্চিমবঙ্গ, এই দুটো রাজ্য এবং দেশের উপরে বিপদ চলে এসছে। আজকে মমতা ব্যানার্জি সরকার যেভাবে চলছে, আজকে ঠিক একই রকমভাবে সেন্ট্রালের নরেন্দ্র মোদী সরকার জঙ্গিদের উস্কানিমূলক, আমাদের নরেন্দ্র মোদী একজন জঙ্গিদের উস্কানি দিচ্ছে এবং আমাদের মমতা ব্যানার্জি একদম প্রকাশ্যে জঙ্গিদের উস্কানি দিচ্ছেন। এতে সাধারণ মানুষ আমরা আমাদের প্রাণের সংশয় বোধ করছি। আগামী দিনে রাস্তাঘাটে যেভাবে বোম ধরা পড়ছে, যেভাবে মানুষের কাছে রিভলভার পাচ্ছে, তাদের আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গবাসীর মানে ছোট ছোট বাচ্চার থেকে বয়স্ক লোক মানে কেউ সুরক্ষিত নয়। এটা একদম আপনারা বলছেন দাদা, এরা বলছে কেউ সুরক্ষিত। দেখুন, এটা হচ্ছে কংগ্রেসের বলতে হয়, ওরা আমাদেরকে বলেছেন। কিন্তু একটা কথা, সুরক্ষিত আমরা অবশ্যই সুরক্ষিত। দিদি একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পশ্চিমবঙ্গের যে শিশুটি জন্মগ্রহণ করছে তাকে সুরক্ষা দিচ্ছে। এক এক করে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, স্বাস্থ্যসাথী হচ্ছে, কোথায় সুরক্ষিত নেই? এটা তো বোকার মতো কথা। একমাত্র ভারতবর্ষের স্বাধীনতা লাভের পর থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় প্রতিটি শিশু, প্রতিটি বৃদ্ধ, প্রতিটি মহিলা আর সুরক্ষিত। যেভাবে একের পর এক জঙ্গি ধরা পড়ছে, এই বাংলা থেকে তো ধরা পড়ছে। এইসবের সবকিছুর মধ্যে আমরা মনে করি কেন্দ্র সরকারই দায়ী। কেন্দ্রে যদি আমাদের সুরক্ষা সঠিকভাবে হয় তাহলে অনুপ্রবেশ ঢুকছে কি করে আমাদের এটি জানাতে হবে। কেন্দ্র সরকার আমাদের জানাক যে আমাদের রাজ্যে অনুপ্রবেশ আসছে কিভাবে, এটা কারণটা কি। যদি বর্ডার সিকিউরিটি আমাদের সঠিক থাকে তাহলে আসবে কি করে? আসার কোনো কথা নেই তো। তাহলে এই বাংলা থেকে যাদেরকে ধরছে অন্য রাজ্যের পুলিশ এসে নিয়ে যাচ্ছে। পুলিশ যখন আসছে সেটা তার তদন্ত করবে, সেখানে তদন্ত করে দেখা যাবে। কিন্তু এই আগে অনুপ্রবেশগুলো ঘুরছে কিভাবে তার কেন্দ্র সরকার তার আমাদের বলুক
কি বলবেন দাদা? তাহলে প্রথম কথা হচ্ছে যেটা যেখান দিয়ে তারা আসছে সেটা তো কেন্দ্রীয় সরকারের আওতাধীন, বিএসএফ যেটা কন্ট্রোল করছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাহলে এটা বাইরে থেকে অনুপ্রবেশকারীরা জঙ্গিরা কিভাবে প্রবেশ করছে এটা আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জবাব দিতে হবে। আমরা তারপরে আপনারা রাজ্য পুলিশকে বা রাজ্য সরকারকে আপনারা দায়ী করতে পারেন। সর্বপ্রথম কেন্দ্রীয় সরকারকে এটা জবাব দিয়ে দিতে হবে যে কিভাবে অনুপ্রবেশকারীরা আসছে। আপনার কাছে আসবো দাদা, এই যে একের পর এক পাসপোর্ট কেলেঙ্কারি থেকে শুরু করে জঙ্গি অনুপ্রবেশকারী সমস্ত কিছু এই বাংলা কি তাও কি সেফ জোন? দুর্নীতির একটা প্রাতিষ্ঠানিক গ্রুপ হয়েছে পশ্চিমবঙ্গ। যে পরিমাণ স্লিপার সেল পশ্চিমবঙ্গের বুকে তৈরি হয়েছে, বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা, আমাদের কিছুদিন আগে আমাদের নেতা অধীর চৌধুরী তো বলে দিল যেটা এক্সটেন্ডেড বাংলাদেশ মৌলবাদীরা এটা দখল করতে পারে করে। তা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গ এদের স্বর্গরাজ্যে আজকে কাশ্মীর থেকে কাশ্মীর পুলিশ এসে পশ্চিমবঙ্গের ক্যানিং থেকে ধরে নিয়ে যাচ্ছে, আজকে আসাম পুলিশ এসে পশ্চিমবঙ্গ থেকে ধরেছে। পশ্চিমবঙ্গ সরকার নীরব। মনে রাখতে হবে 2217 কিলোমিটার বর্ডার আছে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের। সবথেকে যদি আমরা নিরাপদ অসুরক্ষিত মনে করি আমরা পশ্চিমবঙ্গ লোকেরই থাকবো। সবচেয়ে যদি আঘাত আসে আমাদের উপরেই আসবে। আজকে আনসারুল্লাহ বাংলার টিমের সমস্ত সদস্যরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আহ্বান জানাচ্ছে যে আপনারা স্বাধীন হওয়ার জন্য কোনো 7 সিস্টারের আহ্বান জানাচ্ছে। তারা এই সাহসটা পাচ্ছে কোথায়? আমরা পশ্চিমবঙ্গ বারবার যে জঙ্গি সংগঠনগুলো তারা সাহস পাচ্ছে কি করে মুখ্যমন্ত্রী আহ্বান জানানোর? এটা আমরা ঠিক রিপাবলিক বাংলার টিভিতে দেখেছি বিভিন্ন সংগঠন। আমাদের এই জায়গায় প্রশ্ন, তাহলে কি একটা ভোটের জন্য সাম্প্রদায়িক রাজনীতির জন্য কেউ হিন্দু ভোট নেবে, কেউ মুসলিম ভোট নেবে, এই তাস খেলার জন্য কি আজকে পশ্চিমবঙ্গ মানুষ হবে? পশ্চিমবঙ্গে আর কোনো সমস্যা নেই, বেঁচে থাকা জীবিকার সমস্যা নেই, খাদ্যর কোনো জিনিসপত্রের দাম, চাকরি বাকরির কোনো সমস্যা নেই, দুর্নীতি করে টোটাল শিক্ষা দপ্তর জেলে চলে যাবে, মানে গুলিয়ে দাও। অধীর চৌধুরী হারিয়েছে, অমুকটা হারিয়েছে। আরে ভাই, বিপদ তো আগামী দিন আমাদের জন্য রেডি আছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি করবে? জঙ্গিরা আহ্বান দিচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এটা তো অবাক করা জিনিস। তৃণমূল কংগ্রেস দাদা আমি একটা কথা পরিষ্কার করে বলি, আমাদের পার্টির স্ট্যান্ড হচ্ছে সর্বধর্মের সমন্বয়ে গঠিত ভারতবর্ষ, ঠিক আছে? ওং ভূর্ভুবস্সা তৎসবিতু বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। আমার দেহে যে রক্ত, একজন মুসলিমের দেহ সেই রক্ত, একজন খ্রিস্টানের দেহ সে রক্ত। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো মুসলিম তোষণ করে না, কখনো হিন্দু তোষণ করে না, কখনো খ্রিস্টান তোষণ করে না। আমাদের পার্টির স্ট্যান্ড হচ্ছে সর্বধর্মের সমন্বয়ে গঠিত ভারতবর্ষ। যে সংবিধান আমাদের সব থেকে বড় বই, যেটাকে মান্যতা দেয় সমগ্র দেশ, সেই ধর্মের ভিত্তিতে আমাদের দেশ ভাগ হয়নি। আমাদের দেশ যখন স্বাধীনতা লাভ করেছিল সেই সময় আমাদের দেশ হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই একসঙ্গে বসবাস করে। সেই স্ট্যান্ডে এখন আমরা দাঁড়িয়ে আছি। দাদা, আপনার সবকিছু মানলাম, কিন্তু আপনি বলুন এই রাজ্য সরকারের চাকরি করতেন যেই পুলিশ অফিসার অশোকনগর থেকে যাকে ধরেছেন, এই রাজ্য পুলিশেরই পুলিশ কর্মীরাই ধরেছেন তাকে। আপনি বোকা বোকা প্রশ্ন করেন কেন? এই যে যিনি ধরা পড়লেন হাবড়া থেকে, অশোকনগর থেকে, চাকদা থেকে, এই যে গাইঘাটা থেকে, ধরলো কারা? ধরলো তো আমাদের রাজ্য পুলিশ। সেখানে তো সেন্ট্রাল বাহিনী এসে ধরেনি। তাহলে এই যে বোকা বোকা যে কথা মাত্র, এইগুলো তো রাজ্য পুলিশ ধরছে। এটা তো রাজ্য পুলিশ ধরছে, মমতা বন্দ্যোপাধ্যায় ধরছে। ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী রাজ্য পুলিশ কার আন্ডারে? যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে রাজ্য পুলিশ কার আন্ডারে? রাজ্য পুলিশ রাজ্য সরকারই দেখবে। এটা তো কেন্দ্রের আন্ডারে না। তার রাজ্য পুলিশ ধরবে না, কেন্দ্রের পুলিশ ধরবে? তার তো যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে দিতে হয়, ফেডারেল স্ট্রাকচার ভেঙে দিতে হয়। তাহলে ফেডারেল স্ট্রাকচার ভেঙে দিতে হয়। আমি আমার দাদাকে সম্মান দিয়েই জানাতে চাচ্ছি যে এটা উনি যে বলছেন পাকিস্তান বলে যেটাকে আখ্যা করছেন, সেটা ভারত সরকার, পশ্চিমবঙ্গ, সেটা আমাদের বাংলা। সেটা কোনোদিন পাকিস্তান হতে মমতা ব্যানার্জি যতদিন আছেন, মমতা ব্যানার্জির শরীরে যতদিন রক্তবিন্দু বইছে, ততদিন তিনি সেটাকে অন্য কারোর কাছে বিকিয়ে দিচ্ছেন না এবং ভবিষ্যতেও দেবেন না। এটা তো মমতা ব্যানার্জি বিষয় না, এটা তো আন্তর্জাতিক কিছু কেন্দ্রের বিষয়। আজকে আমরা দেখেছি 1971 সালে ইন্দিরা গান্ধী যেভাবে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে, আমেরিকার মতো দেশ যেখানে ইউনাইটেড নেশনসে মানে বাধা দেওয়ার পরেও সে বলে গেছিল যে আমি বাংলাদেশকে স্বাধীন করে ছাড়বো। আজকে নরেন্দ্র মোদী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো লোক এই একটা স্ট্যান্ড এখনো পর্যন্ত ক্লিয়ার করতে না। আমাদের স্ট্যান্ড ক্লিয়ার। এখন পলিটিক্যাল অ্যাসাইলাম চেয়েছিল শেখ হাসিনা, সেই জায়গায় দাঁড়িয়ে পাপ্পু, যারা আমরা পাপ্পুই বলছি, পাপ্পু কিন্তু বিরোধিতা করেনি। কারণ জানে তার ঠাকুমা এই দেশটা নিজের হাতে ওই দেশটা স্বাধীন করেছিল, 1 কোটি শরণার্থী ভারতবর্ষের বুকে রেখেছিল। এখনো পর্যন্ত নরেন্দ্র মোদীরও ক্ষমতা নেই, এস জয়শঙ্করের ক্ষমতা নেই। দাদা, এই যে একের পর এক বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু সনাতনীদের উপর যেভাবে আক্রমণ হচ্ছে, আপনারা তো এপারের বাসিন্দা, ভারতবর্ষে বসবাস করেন, কি বলবেন? এটা যা বাংলাদেশে করছে এটা খুব নিন্দনীয়, এ ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের ওখানে হিন্দুরাও আছে, কিন্তু বর্ডার পাসের ব্যাপারটা বাংলাদেশ মুসলমানরা যেভাবে এখতিয়ারে এদিকে চলে আসছে বর্ডারে, সেটার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের। কিন্তু কেন্দ্রীয় সরকার কিছু করছে না, 2-1টা ধরছে চলে যাচ্ছে। কালকে হাবড়াতে কচ্ছপ গাড়ি করে ধরা পড়লো, কুলপুকুরে ধরা পড়লো। আপনার একটা কথা মনে আছে যে নজরুলের একটা কথা ছিল না, যে একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান।
মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তাহলে আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, জাতীয় কংগ্রেস যে কথাটা বলছে, তাহলে তো একে অস্বীকার করতে হয়। ওনাদের আমার মনে হয় আরো বেশি পড়াশোনা করা উচিত। আর আজকে সবচেয়ে বড় কথা, সে বিজেপির বন্ধুরা কোথায় গেল? বিজেপির বন্ধুরা কোথায় গেল? আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা যেভাবে বলছেন যে মুসলিম তোষণ, তাহলে সেই সময় যখন ইন্দিরা গান্ধী বাঙালিদেরকে বাঁচিয়েছিল, হিন্দুদেরকে বাঁচিয়েছিল, তাহলে আপনার এখন নরেন্দ্র মোদী, অমিত শাহরা কিছু বলছেন না কেন? তারা চুপ করে আছেন কেন? আপনারা যারা কালকে ওদেশ থেকে বাংলাদেশে এসেছেন, তারা জয় শ্রীরাম করছেন, আপনার ভাই, দাদা, কাকিমারা ওই পাশে মার খাচ্ছে। কোথায় গেল আপনার বিজেপি? কোথায় গেল আপনার সেই বন্ধুরা? বলুক, উত্তম দা বলুক। আচ্ছা, বিষয়টা হচ্ছে, আমি একটা কথা শুনে খুব অবাক হয়ে যাচ্ছে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই ধরনের অসাম্প্রদায়িক কথা, যে কটা কংগ্রেসের কাছ থেকে আমরা কাম্য করি না। কংগ্রেস চিরকালই সম্প্রীতির আধারে গঠিত একটি রাজনৈতিক দল, তাদের কাছ থেকে হঠাৎ করে এইরকম বিজেপি দাঁড় করা স্লোগান করে খুবই লজ্জা লাগছে। এদের মনে রাখা উচিত যে বাংলাদেশের কথা বলছে, বাংলাদেশে ভারতীয় সেনা 17,000 সেনা সেদিনকে বলি হয়েছিল রাজাকারদের হাতে, পাকিস্তানের হাতে। ইন্দিরা গান্ধী সেদিনকে বাড়িয়েছিল। ইন্দিরা গান্ধীকে আমরা আজও স্যালুট জানাই, শ্রদ্ধায় জানাই। সেই কংগ্রেস কি করে এসব ভুলে গেল? ভারতীয় জনতা পার্টি ধার করা স্লোগান নিয়ে মাঠে ময়দানে কুড়ুং কুড়ুং করছে। আমরা খুব লজ্জা লাগছে। হেদা যারা আছে আমাদের খুব পরিচিত ছেলে, কিন্তু এই শব্দগুলো আমাদের কাছে বিপজ্জনক। ইন্দিরা গান্ধী সেদিনকে ভারতীয় সেনা 17,000 সেনা বাংলাদেশ তৈরি করতে পাকিস্তান রাজাকার সৈন্যদের কাছে 17,000 সেনা মারা গেছিল। 2 লক্ষের বেশি বাঙালি, হিন্দু নয়, মুসলিম নয়, বাঙালি, যারা বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছিল, যারা বাংলা গড়ার জন্য দেশ তৈরি করেছিলেন। 2 লক্ষের বেশি নর নারী সেদিনকে, বাঙালি নরনারী, হিন্দু নয়, মুসলিম নয়, ওরা সেদিনকে তাদেরকে ইজ্জত নিয়েছিল পাকিস্তানি সেনারা, যারা রাজাকার নামে অভিহিত। 3 লক্ষের বেশি মানুষ সেদিনকে খুন হয়েছিল, যাদের রক্তস্রোত বয়েছিল, পদ্মা ভেসে গিয়েছিল। সেই ইতিহাস কংগ্রেস বন্ধুরা ভুলে গেল। তারা কেন, রাহুল গান্ধী আজকে চুপচাপ আছে, কেন বলছে না, কেন দাবি করছে না যে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী একটা স্টেটমেন্ট, একটা প্রেস বিবৃতি তারা আজকে বাংলাদেশ সংক্রান্ত বিষয় দিচ্ছে না? বাংলাদেশের মানুষ আজকে কাঁদছে। বিষয়টা হচ্ছে, আমরা জাতীয় কংগ্রেস আমরা এখনো ভুলিনি, আমাদের দল সাম্প্রদায়িক নয়। এটা আমি আমার তৃণমূলের বন্ধুদের বলে দিতে চাই। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, যখন শুনি কলকাতার মেয়র ফিরহাদ ববি হাকিম বলছেন আমরা সংখ্যালঘু, তাহলে সেক্ষেত্রে আপনি কি বলবেন? ববি হাকিম কি একজন পৌর পিতা হয়ে তিনি একথা প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে বলতে পারেন যে আমরা সংখ্যালঘু? তাহলে সাম্প্রদায়িক ভিত্তিরা তৈরি হচ্ছে কোথায়? সাম্প্রদায়িক ভিত্তিরা তো ওনাদের দলের নেতারাই তৈরি করছেন। আজকে অধীর চৌধুরী হারানো হয়েছে, হুমায়ুন কবির বলছে যে অধীর চৌধুরী সাম্প্রদায়িক তাসকে হারানো। তাহলে সাম্প্রদায়িক রাজনীতিটা করলো কারা এই পশ্চিমবঙ্গের বুকে? এই বিপজ্জনক রাজনীতি, জঙ্গিদের এই আতুরঘর তৈরি। কিন্তু আমি একটা কথা পরিষ্কারভাবে আমার বন্ধুবর কে বলতে চাই যে আমাদের পার্টির যা স্ট্যান্ড, উনি যে ফিরহাদ হাকিম যে কথাটা বলেছিলেন, সেই কথাটা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যে স্ট্যান্ডিং কমিটি আছে তারা সেটা মান্যতা দেয়নি। বারবার করে ফিরহাদ হাকিমকে সতর্ক করা হয়েছে। ফিরহাদ হাকিমের ওটা ব্যক্তিগত মতামত, ওই বক্তব্যকে আমাদের পার্টি কখনো মান্যতা দেয় না। কি বলবেন? আপনারা তো এখানকার বাসিন্দা, ঠিক কাঁটাতার পার হলে, অর্থাৎ এপারে ভারতবর্ষ, ওপারে বাংলাদেশ, একের পর এক বাংলাদেশে যেভাবে অশান্তি হচ্ছে, এপারে বসে আপনি কি শান্তি থাকতে পারছেন? না, কখনোই না। কারণ হচ্ছে বাংলাদেশে যে অশান্তিটা সৃষ্টি করছে বর্তমান ইউনূস সরকার, আমাদের পশ্চিমবঙ্গ তথা সমস্ত ভারতবাসী হিসাবে আমরা কেউই এটাকে পছন্দ করি না। আপনি দেখবেন কয়েকদিন আগে বাংলাদেশে যে 98 জন আমাদের মৎস্যজীবীরা, ওরা ভুল করে বাংলাদেশ পার হয়ে গেছিল। মাননীয় মুখ্যমন্ত্রী ঐকান্তিক প্রচেষ্টায় ইউনূস সরকারকে চিঠি লিখে তাদেরকে আমাদের কাকদ্বীপের যে 98 জন মৎস্যজীবীদের ফেরানোর ব্যবস্থা করেছেন। সঙ্গে এটাও দেখবেন বাংলাদেশের যে সমস্ত অত্যাচারিত হচ্ছে হিন্দুরা, সেই অত্যাচারের বিরুদ্ধে আমাদের তৃণমূল কংগ্রেস, আমাদের মমতা ব্যানার্জি, আমাদের অভিষেক ব্যানার্জি সহ আমাদের সমস্ত দল রুখে দাঁড়িয়েছে। এটা আপনারা খেয়াল করে দেখবেন সব সময়ের জন্য। কি বলবেন? আচ্ছা, আমরা খুব অবাক হয়ে যাচ্ছি। ইউনূসের কথা উঠছে। মোহাম্মদ ইউনূস 2006 সালে নোবেল পেয়েছিলেন শান্তির জন্য। আমরা অবাক হয়ে যাচ্ছি, ভারতবর্ষের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজও অবধি
তাদের বাংলাদেশের অস্থিরতা সম্পর্কে কোনো বক্তব্য আমরা শুনতে পাইনি। অথচ এই রাজ্যের বিধানসভায় এবং রাজ্যের নেত্রী একটি অঙ্গরাজ্যের প্রধান হিসাবে মমতা ব্যানার্জি তার ভয়ঙ্কর প্রতিক্রিয়া জানিয়েছেন, ভূমিকা নিয়েছেন। এটা খুব অবাক লাগে, ইউনিসের শান্তি পুরস্কার এখনই কেন কেড়ে নেওয়া হচ্ছে না। আমি খুব অবাক লাগে যে বাংলাদেশকে ভারতবর্ষ তৈরি করেছিল, যে বাংলাদেশকে ইন্দিরা গান্ধী তৈরি করেছিল 17,000 সোনার বলিদানের মধ্যে দিয়ে, 2 লক্ষ নরনারীর রক্তস্রোতের মধ্যে দিয়ে, 3 লাখের বেশি বাঙালি সেখানে খুন করেছিল রাজাকাররা, যাকে আশ্রয় দিয়েছিল, এদেশে তাদের বাসস্থান দিয়েছিল, আশ্রয় দিয়েছিল শরণার্থীদের। সেই দেশ, যে দেশ তারা তৈরি করে দিল, যে দেশ, সেই দেশ সম্পর্কে ইউনুসের যে ভয়ঙ্কর বক্তব্য, যে অমার্জিত বক্তব্য, সে বক্তব্যের আমরা তৃণমূল কংগ্রেস ভয়ঙ্করভাবে বিরোধিতা করে। এবং নট অনলি শুধু তাই নয়, ইউনুস বিয়ে করেছেন ভারতবর্ষের একজন মেয়েকে, বাংলার একজন মেয়েকে, মনে রাখতে আফরোজি। ইউনুস হচ্ছেন বর্ধমানের মেয়ে, বর্ধমান গার্লস মিউনিসিপ্যালিটি তিনি পড়তেন, বর্ধমান রাজ কলেজে তিনি পদার্থবিদ্যার অনার্স সম্পন্ন করেছেন, তারপরে আমেরিকা থেকে গবেষণা করেছেন, পরবর্তীকালে বাংলাদেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তার স্ত্রী, এই দ্বিতীয় স্ত্রী, তার প্রথম স্ত্রী আছেন অন্য ধর্ম, খ্রিস্টান ধর্ম সম্পন্ন একটা মহিলা, রুশ মহিলা। তাহলে সাম্প্রদায়িক এই যে ইউনুসের যে মানসিকতা, শুধুমাত্র 86 বছর বয়সে শুধুমাত্র রাজ্যের প্রধান, দেশের প্রধান হওয়ার মৌলটাই শয়তানও মেধাবী হয়। ইউনিসে দেখলে সেটা বোঝা যায় যে মেধাবীও শয়তান হয়। আজকে বাংলাদেশে যে পরিমাণ অস্থিরতা তিনি তৈরি করে রেখেছেন এবং হিন্দুদের উপর যে পরিমাণ অত্যাচার হচ্ছে, সেটা দেখে সারা বিশ্ব কান্না করছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রতিবেশী দেশ, প্রতিবেশী ভারতবর্ষ, যারা এই দেশটাকে স্বাধীন করে দিল, আজকে তাদের ছাড়া চলতে পারবে না। অন্তত 30 লাখ লোক। বাংলাদেশ তো অবশ্যই অশান্ত পরিস্থিতি, অবশ্যই। কিন্তু এই যে আমাদের বাংলা তো তত নিরাপদ নয়। বাংলাতে একের পর এক জঙ্গি ধরা পড়ছে, একের পর এক বিভিন্ন জায়গায় জাল পাসপোর্ট, জাল নথি কেলেঙ্কারি, অন্যদিকে অনুপ্রবেশ। কি বলবো? বিষয়টা হচ্ছে একটা জিনিস আপনাদের ভালো করে বুঝতে হবে। আমাদের বাংলাদেশ প্রতিবেশী দেশ হচ্ছে বাংলাদেশে যখনই অস্থিরতা দেখা দেবে, স্বভাবতই আমাদের পার্শ্ববর্তী দেশ হচ্ছে, রাজ্য হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে অস্থিরতা আসতে বাধ্য, এর প্রভাব আসতে বাধ্য। তো আমি অবিলম্বে, আজকে আমাদের বিজেপি বন্ধুরা নেই, নাহলে এই উত্তরটা যেটা উত্তমবাবু বললেন, বর্ডার সিকিউরিটি ফোর্স, বর্ডারটা কেন এখনো বন্ধ করে দেওয়া হচ্ছে না, এই প্রশ্নটা আমারও। এবং দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী হিসাবে যেহেতু এটা অন্তর্দেশীয় একটা আন্তর্জাতিক ব্যাপার, কোনো মুখ্যমন্ত্রী নিজেও কিছু করতে পারবেন না, এটাও আমরা জানি আইনত। কিন্তু একজন প্রধানমন্ত্রী কেন তিনি এখনো চুপ, এবং এ বিষয়ে কেন কোনো কথা বলছেন না, এবং কেন উনি কবে আমরা শুনছি ওনার বিভিন্ন ভক্তরা বলে, আপনার কাছে তো 100 বার আসবো। দাদা, আমাকে একটা বিষয় একটু বলুন তো, স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে তো বারবার করে রাজ্যের কাছে জমি চেয়ে কাঁটাতার দেবে বলে তারা বারবার চিঠি করেছেন, অথচ রাজ্যের পক্ষ থেকে কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি। তারা কি করে দেবে কাঁটাতার? আচ্ছা, আপনাকে একটা পরিষ্কার করে কথা বলি, আপনি বারবার করে এই যে বোকা প্রশ্ন করছেন কেন? এই ভারতবর্ষ তো রাজ্য সরকারের নয়, ভারতবর্ষের নির্বাচিত একটা দল আছে এবং তারা ভারতবর্ষটাকে চালাচ্ছে। এইটা করতে গেলে, ধরুন আপনি যে প্রশ্নটা করলেন কাঁটাতারের জমি, এটা করতে গেলে যে পরিমাণ অর্থের প্রয়োজন, সেই পরিমাণ অর্থ পশ্চিমবঙ্গ সরকারকে দিয়ে দিক, পশ্চিমবঙ্গ সরকার দিয়ে দেবে। ওখান থেকে আমাদের কাছে যা খবর আছে, সেন্ট্রাল কোনো রকম টাকা দিচ্ছে না, বর্ডার তৈরি হচ্ছে না। আপনি একটা ভাবুন তো, এই যে ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে এত চিন্তা ভাবনা করার কিছু নেই। তো আমি আপনার মাধ্যমে কিছু নির্দেশ দিতে চাই, যেটা অমিত শাহর কাছে পৌঁছায়। নির্দেশ হচ্ছে বর্ডারগুলোকে ডিজিটালাইজেশন করা হোক, রাইট? আর যে বর্ডার আছে, সেই বর্ডার সিকিউরিটি ফোর্সকে আরও বেশি আধুনিক করা হোক। 3 নম্বর হচ্ছে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষকে সচেতনতা করা হোক, অ্যাওয়ারনেস বাড়ানো হোক। মানুষের মধ্যে যদি অ্যাওয়ারনেস না আসে, তাহলে কিভাবে আসবে? সব মানলাম, সীমান্ত এলাকায় যে সমস্ত মানুষরা থাকেন, যারা চাষাবাদ করেন, তারা প্রত্যেকে বলছে আমরা জমি দিতে রাজি আছি, জমি নেক্সট। এটা তো ভুল কথা বলে, এটা তো বিজেপি যে কথাটা বলছে, উপর থেকে সমগ্র মানুষকে মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা বলে তারা কি করছে, এই রাজ্যের মধ্যে একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। কিন্তু একটা কথা আপনাকে পরিষ্কার বুঝে রাখতে হবে, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বেঁচে আছে, উত্তম দাদের মতো আমাদের মতো সৈনিকরা যতদিন আছে, ততদিন বিজেপির কোনো এইরকম কিছু কার্যকরী হবে না। ঠিক তো? কি বলবেন?
দাদা আপনি যেটা বললেন যে যারা কৃষকরা আছে তারা জমিদান করতে যাচ্ছে, তাহলে আপনার জানার জন্য একটু বলে রাখি যে আমাদের পেট্রাপোল থেকে বয়রা বর্ডার অব্দি যে একটা বড় বর্ডার রয়েছে আমাদের এই এরিয়ার বেশি থেকে দূর না, 10-12 কিলোমিটার দূরে, তা সেখানে 100বার অবশ্যই যুক্তি তর্ক এইভাবে চলবে। তবে প্রশ্ন একটাই, এই বাংলার যে নিরাপত্তা, সেই নিরাপত্তাকে দেবে? একের পর এক বাংলাতে যেভাবে জঙ্গি ধরা পড়ছে, অনুপ্রবেশকারী ধরা পড়ছে, অন্যদিকে অশান্ত প্রতিবেশী আমাদের যে দেশ বাংলাদেশ, সেখানে দাঁড়িয়ে কবে শান্তি ফিরে আসবে প্রতিবেশী দেশে এবং কবে শান্ত হবে গোটাই বাংলা, কবে একের পর এক এই যে যারা গ্রেপ্তার হচ্ছেন তাদের থেকে নির্মূল হবে এই বাংলা শান্তিতে বসবাস করে সাধারণ মানুষ? আজ ঠিক এখানেই বড় বিতর্ক শেষ করছি। সব খবর সবার আগে দেখতে হলে অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার পর্দায়। অন্য কোনো দিন অন্য কোনো ময়দান থেকে আমাদের অন্য কোনো সহকর্মী আবার আসবে কোনো বড় বিতর্ক নিয়ে। নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন, নজর রাখুন রিপাবলিক বাংলার পর্দায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।